আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে আসলে আমি ফিন্যান্স নিয়ে ভুল করেছি বা ফিন্যান্সের আসলে ভবিষ্যৎ কি? যদি আপনি এটা নিয়ে খুব বেশি সন্দিহান হয়ে থাকেন তাহলে আমি বলব যে এই ভিডিওটা হচ্ছে গিয়ে আপনার জন্য। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে মূলত উপস্থাপন করার চেষ্টা করব হচ্ছে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং নিয়ে। আপনারা যারা হচ্ছে গিয়ে সিএ, এসিসিএ কিংবা হচ্ছে গিয়ে বিবিএমবিএ তে পড়েন, আমি আশা করি এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। বিশেষ করে হচ্ছে গিয়ে তাদের জন্য যারা হচ্ছে গিয়ে আগে ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল বা অন্য কোনো গ্রুপে ছিল, অন্য কোনো বিষয়ের উপরে ছিল। এখন হয়তো আপনি ফিন্যান্স নিয়ে পড়া শুরু করেছেন। আমি বলব যে আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ আপনি অনেক কিছু জানতে পারবেন। তো আমার আজকের মূলত যেমনটা বললাম যে আলোচনার বিষয় হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। আর ক্যাপিটাল বাজেটিং নিয়ে কথা বলার আগে ছোট করে যদি আপনাদেরকে একটু বলি যে আপনার হয়তো মনে হতে পারে যে ফিন্যান্স নিয়ে আপনি অনেক বেশি ভুল করেছেন বা ফিন্যান্স অনেক কঠিন। এখানে অনেক ম্যাথ থাকে, অনেক ক্যালকুলেশন করতে হয়। বা ফিন্যান্সের ফিউচার আমি কি বলব আপনি যে জানেন না। আপনি একদমই ভুল সিদ্ধান্ত নেননি। আপনি একেবারেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আমাদের দেশে তো বটেই, ইন্টারন্যাশনালিও কিন্তু ফিন্যান্সের কিন্তু অনেক বেশি ডিমান্ড রয়েছে। এবং দিন শেষে কিন্তু ফিন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরেই বা ফিন্যান্সিয়াল এনালাইসিস এর উপরেই কিন্তু অনেক ডিসিশন নেওয়া হয়ে থাকে। বিশেষ করে বড় যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু তাদের ডিসিশন গুলো মেক করেই হচ্ছে কিন্তু ফিন্যান্সিয়াল এনালাইসিস এর উপরে। তো যাই হোক, আমরা আজকে এরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ফিন্যান্সের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং। আমরা ইংরেজিতে বলি হচ্ছে ক্যাপিটাল, বাংলায় বলি হচ্ছে মূলধন। এখন আমরা তো আসলে সবাই জানি যে ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি বা আমরা কি কি ক্যাপিটাল আসলে কি সেটা আমরা কিন্তু মোটামুটি সবাই জানি। আমরা যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়েছি আমরা কিন্তু অ্যাকাউন্টিং এ দেখেছিলাম যে মালিক যখন ব্যবসায় টাকা নিয়ে আসে ওটাকে আমরা বলি হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। কিন্তু ফিন্যান্সের ক্ষেত্রে আসলে ক্যাপিটালটা হচ্ছে একটু ব্যতিক্রম। দেখা গেছে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যে পরিমাণ অর্থ রয়েছে সে ওই অর্থটা চাইলে অনেকগুলো কিন্তু প্রজেক্টে ইনভেস্ট করতে পারবে না। এই অর্থটা তাকে স্পেসিফিক্যালি ১ টা বা ২ টা প্রজেক্টে ইনভেস্ট করতে হবে। কিন্তু তার কাছে হচ্ছে গিয়ে বেশ কিছু প্রজেক্ট রয়েছে। সো ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে সে আসলে সিদ্ধান্ত নিবে যে হুইচ প্রজেক্ট ইস নেওয়ার বেটার। জন্য আমাদেরকে অনেক ক্যালকুলেশন করতে হয়। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ক্যাপিটাল বাজেটিংটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট এর জন্য। আমরা হয়তো অনেকেই জানি আমাদের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা স্বল্প মেয়াদী বিনিয়োগ। আরেকটা হচ্ছে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। শুধুমাত্র লং টার্ম ইনভেস্টমেন্ট বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্যই কিন্তু আমরা ক্যাপিটাল বাজেটিং করে থাকি। সো যখনই আপনি ফিন্যান্স নিয়ে পড়বেন, আপনি যদি নবম, দশম শ্রেণীতে পড়েন বা আপনি যদি সেকেন্ডারিতে পড়েন অথবা আপনি হায়ার সেকেন্ডারিতে পড়েন, আপনি যেখানেই পড়েন না কেন, আপনি বিবিএ পড়েন, এমবিএ পড়েন বা আপনি সিএ, সিসিএ পড়েন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনাকে ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ কিন্তু করতেই হবে। সো আপনারা যারা আপনাদের ব্যাকগ্রাউন্ড কমার্স ছিল। আপনারা হয়তো নবম, দশম শ্রেণীতে আপনারা কিন্তু মূলধন বাজেটিং এর একটা চ্যাপ্টারই ছিল আপনাদের। আপনারা ওখানেও এগুলো পড়ে এসেছেন। তারপর হচ্ছে গিয়ে আপনারা একাদশ, দ্বাদশ শ্রেণীতেও কিন্তু মূলধন বাজেটিং পড়েছেন। এরপরে যদি আপনি বিবিএ, এমবিএ করে থাকেন ওখানেও পড়েছেন। কিন্তু যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে সায়েন্স বা অন্য কোনো গ্রুপে আপনি হয়তো এখন বিবিএ, এমবিএ করছেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার জন্য বিষয়গুলো বুঝতে একটু কষ্ট হবে। আমি বলব যে এখানে কষ্টের কিছু নেই। বিষয়টা খুবই সহজ। মূলধন বাজেটিং বা আমরা ইংরেজিতে বলি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। এটা মূলত আমরা করি হচ্ছে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট এর জন্য। আমাদের আসলে একটা ম্যানেজমেন্ট বা একটা প্রতিষ্ঠানে যারা ম্যানেজারের দায়িত্বে থাকে বা ম্যানেজমেন্টে থাকে তাদেরকে মূলত ৩ টা বিষয়ের উপরে ডিসিশন নিতে হয়। যেমন তার মধ্যে অন্যতম একটা ডিসিশন হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, ফাইন্যান্সিয়াল ডিসিশন, এছাড়াও তাকে ডিভিডেন্ড ডিসিশন নিতে হয়। সো দিন শেষে কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশনটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। একটা প্রতিষ্ঠানে যারা ম্যানেজার থাকে তাদেরকে আসলে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হয়। আর এই ইনভেস্টমেন্ট ডিসিশন কিন্তু ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন, আরেকটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন। আর এই লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্যই কিন্তু আমরা করে থাকি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ গুলো। আমরা পরবর্তী সময়ে ম্যাথ গুলা নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি বা যেটা আসলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানাটা, যে ক্যাপিটাল বাজেটিং আসলে আমরা কখন করি বা ক্যাপিটাল বাজেটিং আসলে কখন আমাদের প্রয়োজন। আমরা জানি যে ক্যাপিটাল বাজেটিং হচ্ছে এক ধরনের টেকনিক্স। এই টেকনিক্সটা আমরা কখন ইউজ করি? আমরা এটা ইউজ করি হচ্ছে ইউজ টু সিলেক্ট দ্য বেস্ট প্রজেক্ট। টু সিলেক্ট দ্য বেস্ট প্রজেক্ট এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। এটা মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা কখন ক্যাপিটাল বাজেটিং করে থাকি? ক্যাপিটাল বাজেটিং আমরা করে থাকি হচ্ছে টু সিলেক্ট দ্য বেস্ট প্রজেক্ট। আমরা
আমি আগেও বললাম যে আমাদের হাতে কিন্তু অনেকগুলো প্রজেক্ট থাকবে। অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমাদেরকে বলবে যে এখান থেকে আমাদেরকে এখন বের করতে হবে যে কোন প্রজেক্টটা আসলে প্রফিটেবল। এই প্রফিটেবল প্রজেক্টটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? ক্যাপিটাল বাজেটিং করতে হবে। তার আগে আমাদের মাথায় রাখতে হবে যে এটা কি লং টার্ম ইনভেস্টমেন্ট বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাকি এটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট স্বল্পমেয়াদী বিনিয়োগ। যদি এটা লং টার্ম ইনভেস্টমেন্ট হয় বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হয় তখন কিন্তু আমরা ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ গুলো করব। আমি যেমনটা বললাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে তাদেরকে কিন্তু তিনটা বিষয় সম্পর্কে একেবারে ভালো নলেজ থাকতে হয়। ৩টা বিষয় তাদেরকে খুব ভালো করে জানতে হয়। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিশন, এরপরেই হচ্ছে কিন্তু ডিভিডেন্ড ডিসিশন। আর আমি যেমনটা বললাম যে ইনভেস্টমেন্ট ডিসিশনকে আমরা আবার ২ ভাগে ভাগ করি। একটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন আর একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন। আর এই ক্যাপিটাল বাজেটিংটা আমরা মূলত লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য ইউজ করে থাকি। আমার আজকের ক্লাসের যদি আমি একটা সামারি দাঁড় করাই বা আমার আজকের যে ক্লাস আমি আলোচনা করার চেষ্টা করছি, সেই যে বিষয়টা আমি মূলত আপনাদেরকে জানাতে চাচ্ছি বা যে মেসেজটা আমি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আসলে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং এর ম্যাথ কখন করতে হয়? আমরা আসলে কখন আমরা ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং এর যে সূত্রগুলো রয়েছে, সেই সূত্রগুলো আমরা আসলে প্রয়োগ করব। এই জিনিসটাই মূলত আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চাচ্ছি। একেবারে খুব সহজ ভাষায় যদি আপনারা বিষয়টা বুঝতে পারেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আর আপনাদের এটা কখনো ভুল হবে না। আপনি বিবিএ করেন, আপনি এমবিএ করেন, আপনি সিএ পড়েন, আপনি এসিসিএ পড়েন অথবা আপনি সিপিএ পড়েন। আপনি যেই ডিগ্রিতেই পড়েন না কেন বা যেই বিষয়ের উপর আপনি স্টাডি করেন না কেন, যদি আপনার ফিন্যান্স থাকে বা প্রিন্সিপাল অফ ফিন্যান্স থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ক্যাপিটাল বাজেটিং করতেই হবে। আর ক্যাপিটাল বাজেটিং আমরা কখন করব? ক্যাপিটাল বাজেটিং আমরা করব মূলত লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্য। এই জিনিসটা জাস্ট আপনারা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যে লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন মেক করার জন্য বা লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্য আমরা মূলত ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং করে থাকি। এটা কিন্তু আপনাদেরকে বিভিন্ন সময় ইন্টারভিউতেও জিজ্ঞেস করতে পারে। আপনারা যদি ফিন্যান্স নিয়ে পড়াশোনা করেন বা ফিন্যান্সিয়াল যে জবগুলো রয়েছে, সেই জবগুলোতে আপনারা যদি ইন্টারভিউ দেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনি আসলে ক্যাপিটাল বাজেটিং কখন করবেন? বা ক্যাপিটাল বাজেটিং কখন করতে হয়? সেটা কি লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন এর জন্য না শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন এর জন্য? তাহলে আপনার যদি এটা জানেন যে আসলে কখন আমরা ক্যাপিটাল বাজেটিং করি, আমরা মূলত ক্যাপিটাল বাজেটিং করি হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্য। আবার আপনার কথা জিজ্ঞেস করতে পারে যে ইনভেস্টমেন্ট ডিসিশন কয় ধরনের হয়ে থাকে? আমরা কিন্তু এখন খুব ইজিলি বলতে পারবো যে ইনভেস্টমেন্ট ডিসিশন ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন, আরেকটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন। আর লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন এর জন্যই কিন্তু আমরা ক্যাপিটাল বাজেটিং করে থাকি। এখন আমি যেমনটা বললাম যে ক্যাপিটাল মানে তো হচ্ছে মূলধন। এখন মালিক যখন ব্যবসায় টাকা নিয়ে আসে এটাকে আমরা বলি হচ্ছে মূলধন বা ক্যাপিটাল, যেটা আমরা অ্যাকাউন্টিং এ পড়েছিলাম। কিন্তু ফিন্যান্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যেই টাকাটা ইনভেস্ট করা হয় বা বিনিয়োগ করা হয় সেটাকে আমরা ক্যাপিটাল হিসেবে বলে থাকি। আর বাজেটিংটা কি? বাজেটিংটা হচ্ছে কোনো কিছু সম্পর্কে পূর্ব থেকেই একটা ধারণা নেওয়া। যে এভাবে বিষয়টা হতে পারে। সে ফর এক্সাম্পল আপনারা কয়েকজন বন্ধু মিলে কোথাও ঘুরতে যাবেন, আপনারা একটা বাজেট করলেন। যে আমরা যাওয়ার সময় আমাদের খরচ হবে এত টাকা, ওখানে গিয়ে যে হোটেলে উঠবো, হোটেলে খরচ হবে এত টাকা, খাওয়ারের জন্য আমাদের খরচ হবে এত টাকা। আবার আমরা যখন ওখানে বিভিন্ন জায়গায় ঘুরবো, এত টাকা খরচ করবো। ঘোরা শেষ করে আমরা যখন আবার আমাদের যে বাড়িতে আমরা ফেরত চলে আসবো, আসার জন্য আমাদের এত টাকা খরচ হবে। এখন সবসময় যে একেবারে এক্সাক্টলি আপনারা যেই বাজেটটা করবেন, সেই বাজেটের মধ্যেই হবে তা কিন্তু না। এটার মধ্যে কিন্তু কম বেশি হতে পারে। যাই হোক, এখন আমরা মূলত বাজেটিংটা নিশ্চয়ই আমরা বুঝে গেছি যে কোনো কিছু সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে পূর্ব থেকে ধারণা নিয়ে রাখা। তো এটাই হচ্ছে মূলত আমাদের বাজেটিং। একেবারে সহজ বাংলা। এর থেকে আর সহজ বাংলা আমি বুঝাইতে পারব না। তো নিশ্চয়ই এখন আমরা বুঝতে পেরেছি যে আসলে ক্যাপিটাল বাজেটিংটা কি বা মূলধন বাজেটিংটা কি। আমরা যখন কোথাও কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করব, বিনিয়োগ করার আগে আমরা একটা ধারণা নিব যে কোন প্রজেক্টটা বা কোন প্রকল্পটা আমার জন্য বেস্ট। এখন আবার অনেকে হয়তো বলতে পারেন যে প্রজেক্ট বা প্রকল্প বলতে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। ধরেন আপনার কাছে এই মুহূর্তে ৳১,০০,০০,০০০ আছে। আপনি চাইলে এটাকে ডাচ বাংলা ব্যাংকেও রাখতে পারেন, আবার ব্র্যাক ব্যাংকেও রাখতে পারেন,
অথবা আপনি অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন। অন্য কোনো জায়গা বলতে আপনি চাইলে আপনার কোনো বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে পারেন, অথবা আপনি চাইলে ল্যান্ড পারচেজ করতে পারেন। সো যদি আপনি ল্যান্ড পারচেজ করেন, সেক্ষেত্রে আপনার জন্য কি এটা বেশি প্রফিটেবল হবে? না বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করলে সেটা বেশি প্রফিটেবল হবে? অথবা যদি আপনি কোনো ব্যাংকে ৫ বছরের জন্য ইনভেস্ট করে রাখেন বা ফিক্সড ডিপোজিট করে রাখেন, সেটা বেশি আপনার জন্য প্রফিটেবল হবে। আমি জাস্ট আপনাদেরকে বুঝানোর জন্য বিষয়গুলো তুলে ধরছি। কিন্তু প্রজেক্ট আরো আরো ডিটেইলস প্রজেক্ট সম্পর্কে কিন্তু অনেক সংজ্ঞা রয়েছে। সেটা নিয়ে আমি অন্য কোনো দিন কথা বলব। আমি যেমনটা বললাম, এই ভিডিওটা হচ্ছে একেবারে বেসিক লেভেলের স্টুডেন্টদের জন্য, বা আমরা যারা একেবারে বেসিক লেভেলে পড়তেছি। আমরা হয়তো আগে আমাদের ব্যাকগ্রাউন্ড অন্য কোনো গ্রুপে ছিল। এখন আমরা ফিন্যান্স নিয়ে পড়াশোনা করছি। তো এই ক্ষেত্রে আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে ক্যাপিটাল বাজেটিংটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট এর জন্য বা লং টার্ম ইনভেস্টমেন্ট এর জন্য। আমরা কি করি? ক্যাপিটাল বাজেটিং করি। আর এই ক্যাপিটাল বাজেটিং এখন আমি চাইলে তো আর ডাচ বাংলা ব্যাংকে রাখতে পারবো, অথবা আমি চাইলে ব্র্যাক ব্যাংকে রাখতে পারবো। আমি চাইলে কিন্তু আমার বন্ধুর বিজনেসে ইনভেস্ট করতে পারবো। আর আমি চাইলে কিন্তু আবার ল্যান্ড পারচেজ করতে পারবো। এখন আমি সবগুলা কিন্তু একসাথে করতে পারবো না। আমাকে এখান থেকে হয়তোবা যেকোনো ১ টা বা ২ টা প্রজেক্ট নিতে হতে পারে। হয়তো আমি চাইলে এখান থেকে অর্ধেক টাকা আমি ফিক্সড ডিপোজিট করে রাখতে পারি, অথবা বাকি অর্ধেক টাকা দিয়ে আমি ল্যান্ড পারচেজ করতে পারি। অথবা আমি চাইলে বাকি অর্ধেক টাকা আমার বন্ধুর বিজনেসে ইনভেস্ট করতে পারি। সো আমি কিন্তু কি করতে পারতেছি? আমি কিন্তু একসাথে সবগুলো প্রজেক্ট রিসিভ করতে পারছি না। আমাকে কিন্তু যেকোনো ১ টা বা ২ টা প্রজেক্ট আমাকে কিন্তু এটাকে রিজেক্ট করে দিতে হচ্ছে। তো অ্যাকসেপ্ট আর রিজেক্ট এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট কিন্তু ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে। যে কোন প্রজেক্টটা আমরা অ্যাকসেপ্ট করব আর কোন প্রজেক্টটাকে আমরা রিজেক্ট করে দিব। তো এই যে আমি আপনাদেরকে যেই গল্পটা বললাম, যেই যেই গল্পটা আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে, এখন এই সিদ্ধান্তটা তো আপনি হুট করে নিতে পারবেন না যে আপনি আসলে কি ল্যান্ড পারচেজ করবেন? না আপনি হচ্ছে গিয়ে কোথাও ইনভেস্ট করবেন? না হচ্ছে গিয়ে আপনি ফিক্সড ডিপোজিট করবেন? এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আপনাকে ম্যাথ করতে হবে। আর সেই ম্যাথগুলো আমরা যে অধ্যায়ে শিখব, সেই অধ্যায়টার নামই হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেটিং। এখন আমরা কেন এই এই গল্পটার জন্য আমরা কেন ক্যাপিটাল বাজেটিং করব? কারণ হচ্ছে এটা আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ। লং টার্ম ইনভেস্টমেন্ট। আমি যেমনটা আবারও আপনাদেরকে বললাম যে, আগেও বললাম, আমি আবারও বলার চেষ্টা করছি যে, লং টার্ম ইনভেস্টমেন্ট কখন হয়? একেবারে সহজ বাংলায় যদি আমরা বলি, যেসব প্রকল্প আসলে ১ বছরের বেশি সময় ধরে আমাদেরকে সুবিধা দিবে, ওই ধরনের প্রকল্পগুলোকে আমরা বলি হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্প। আর দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করব, তখনই কিন্তু আমাদের ক্যাপিটাল বাজেটিং করতে হবে। এখন দীর্ঘমেয়াদী প্রকল্পের আরো অনেক সংজ্ঞা রয়েছে। এটা জাস্ট আমি বুঝার জন্য বললাম যে ১ বছরের বেশি সময় ধরে যেসব প্রকল্প থেকে আমরা সুবিধা পাবো। তাহলে এখন আমরা আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। আমরা জানি যে মোস্ট অফ দ্য বিজনেস অর্গানাইজেশন হ্যাজ মেনি প্রফিটেবল প্রজেক্ট। আমি একটু আগেও বললাম যে আমাদের কিন্তু ৪ টা প্রজেক্ট ছিল। আমি ডাচ বাংলাতে ইনভেস্ট করতে পারতাম, ডিডিবিএল এ ইনভেস্ট করতে পারতাম, অথবা আমি চাইলে ব্র্যাকে ইনভেস্ট করতে পারতাম। অথবা আমি চাইলে আমার বন্ধুর বিজনেসে ইনভেস্ট করতে পারতাম। সো আমার কাছে কি ছিল? অনেকগুলো প্রফিটেবল আমার কাছে প্রজেক্ট ছিল। তাহলে মোস্ট অফ দ্য বিজনেস অর্গানাইজেশনাল project available to which they can invest as their wish. But among those projects, a manager needs to choose such a project which will give a higher return. Taking such decision is called capital budgeting decision. তাহলে আমরা আসলে যেটা এখান থেকে শিখতে পারলাম, it is important for taking long term profitable decision. যে আমার কাছে যেই ৪ টা প্রজেক্ট ছিল, এখন এখন যিনি হচ্ছে গিয়ে আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকবে, অথবা যিনি আমার ফাইন্যান্স দেখবে, উনি কিন্তু এখন আমাকে বলবে যে আসলে কোন প্রজেক্টটা হচ্ছে গিয়ে আমার জন্য বেস্ট হবে। তাহলে একজন ম্যানেজারের কি দায়িত্ব হবে? তার দায়িত্ব হবে এই প্রজেক্টটা নিয়ে এনালাইসিস করা। এনালাইসিস করে সে আসলে বের করবে যে কোন প্রজেক্টটা আসলে ইনভেস্ট করার জন্য সবচাইতে বেস্ট হবে বা সবচাইতে সুইটেবল হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আসলে ক্যাপিটাল বাজেটিং আসলে আমাদের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে ক্যাপিটাল বাজেটিং এর আসলে দিন শেষে কাজ কি? বা মূলধন বাজেটিং এর দিন শেষে কাজ কি? এখান থেকে আমরা মূলত ৩ টা কাজ সবচাইতে বেশি করে থাকি। একটা হচ্ছে রিস্টাবলিশমেন্ট। কোন একটা প্রকল্পে আমরা আগেই বিনিয়োগ করেছিলাম। আমরা এখন
পুনরায় ওই প্রকল্পে বিনিয়োগ করব কিনা সেই সিদ্ধান্তটা মূলত আমরা নিব হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে। এরপরে হচ্ছে মডার্নাইজ এটাকে আমরা করব। মডার্নাইজ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? আধুনিকায়ন। এরপর হচ্ছে এডিশন। এডিশন বলতে আমরা বুঝি হচ্ছে কোনো কিছু এটার সাথে সংযোজন করতে হবে কিনা অর এক্সপেন্ডিং ফিক্সড অ্যাসেট। যাই হোক, এখন একেবারে লাস্ট পর্যায়ে এসে আমরা যে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের যে ক্যাপিটাল বাজেটিং আমরা করব, বেশিরভাগ সময়ই কিন্তু আমরা ক্যাপিটাল বাজেটিং করার জন্য আমাদের ফিক্সড অ্যাসেট গুলোকে আমরা ব্যবহার করব। কেন? আমরা জানি যে আমাদের ফিক্সড অ্যাসেট গুলোকেই আমরা বলে থাকি হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। যেই ফিক্সড অ্যাসেট কোনগুলো? যে সম্পদগুলোকে আমরা ১ বছরের বেশি সময় ধরে ব্যবহার করে থাকি। এটার আরো ডেফিনিশন রয়েছে। আমি জাস্ট বুঝার জন্য বললাম। যেই অ্যাসেট গুলোকে আমরা ১ বছরের বেশি সময় ধরে ব্যবহার করে থাকি, ওই অ্যাসেট গুলোকে আমরা মূলত বলি হচ্ছে ফিক্সড অ্যাসেট। আর এই ফিক্সড অ্যাসেট এর উপরেই কিন্তু আমাদেরকে বেশিরভাগ সময় কিন্তু আমাদের ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ কিন্তু আমাদেরকে করতে হবে। যাই হোক, এটা নিয়ে আমরা ডিটেইলস আরো পরে আলোচনা করব। আর আজকে মূলত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে আসলে ক্যাপিটাল বাজেটিং কি? আর ফিন্যান্স এর সাথে আসলে ক্যাপিটাল বাজেটিংটা কেন ওতপ্রোতভাবে জড়িত? আর ক্যাপিটাল বাজেটিংটা আসলে কেন প্রত্যেকটা ফিন্যান্স স্টুডেন্টেরই শিখতে হবে বা জানতে হবে? কখন আমরা ক্যাপিটাল বাজেটিং ইউজ করব? একেবারে লাস্ট পর্যায়ে এসে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আপনারা যদি ফিন্যান্স নিয়ে পড়াশোনা করেন, আপনাকে ইন্টারভিউতে এই প্রশ্নটা জিজ্ঞেস করবেই। সেটা হচ্ছে, ধরেন আপনাকে আপনার অ্যাকাউন্টেন্ট একটা ডিসিশন দিল। বলল যে আমাদের বিজনেসের অবস্থা এখন খুবই ভালো। ম্যানেজমেন্ট তাকে কাছে জানতে চাইল আর সে বলল যে বিজনেসের অবস্থা খুবই ভালো, খুব ভালোভাবে চলছে। কিন্তু আবার যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছেন তার কাছে জানতে চাইল বা যিনি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রয়েছেন তার কাছে জানতে চাইল যে আমাদের বিজনেসের অবস্থা কি বা কেমন যাচ্ছে। উনি বলল যে বিজনেসের অবস্থা এখন যে পর্যায়ে আছে, আমাদের যে অ্যাকাউন্টস রিসিভেবল এর পরিমাণ সেটাকে যদি আমরা খুব দ্রুত ক্যাশে কনভার্ট করে ফেলতে না পারি বা অ্যাসেটে কনভার্ট করে ফেলতে না পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের ব্যবসায় খুব বেশি ঝুঁকিতে পড়ে যাবে বা ঝুঁকি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দুজন কিন্তু ২ ধরনের ডিসিশন দিল। এখন আপনাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে আসলে কোন সিদ্ধান্তটা ম্যানেজমেন্ট নেবে বা কার সিদ্ধান্তটা ম্যানেজমেন্টের কাছে গ্রহণযোগ্য হবে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, এটা মনে রাখবেন যে ফাইন্যান্সিয়াল যেকোনো বিষয়ের উপরে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যিনি থাকবেন বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার যিনি থাকবেন, তিনি যেই কথাগুলো বলবেন বা যে অ্যাডভাইসটা দিবেন, সেই অ্যাডভাইসটাই কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হবে। সবচাইতে বেশি গুরুত্ব পাবে। তো এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এর সিদ্ধান্তগুলাই কিন্তু সবচাইতে বেশি গুরুত্ব পায়। আশা করি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটার আমাদের যে সামারি যদি আমি একটু জাস্ট সংক্ষেপে আপনাদেরকে বলি যে, আমরা কখন আসলে ক্যাপিটাল বাজেটিং ইউজ করব? আমরা শুধুমাত্র দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রেই কিন্তু আমরা ক্যাপিটাল বাজেটিং ম্যাথ গুলো ইউজ করব। এখন ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ গুলো কি, কি সেই বিষয় নিয়ে আমরা পরের ক্লাসে জানবো ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য।